শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। জানো যে এখন আমাদের নতুন নিয়ম এসেছে যে অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন হবে। অলরেডি তোমরা কিছুটা এই সম্পর্কে জানতে পেরেছো যে পরীক্ষা বাতিল করে দিয়ে অ্যাসাইনমেন্ট ভিত্তিক যেহেতু মূল্যায়ন হচ্ছে, তো সেই অনুযায়ী অনেক নির্দেশনা আমাদের বোর্ড থেকে আসছে এবং আমাদের উপর আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে যেন আমরা ওইভাবে ফলো করে তোমাদেরকে এই অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়নগুলো যেন তোমাদেরকে দিক নির্দেশনা দিতে পারি এবং দিক নির্দেশনা দেওয়ার পরে তোমরা যাতে এগুলো সফলভাবে করতে পারো সেই বিষয়গুলোই আসলে এখন মূলত তোমাদের ক্লাসের বিষয়বস্তু হবে। যে কিভাবে আসলে অ্যাসাইনমেন্ট করা হবে বা কোন টপিক্সের, কারণ বোর্ড থেকেই হচ্ছে তোমাদেরকে সিলেবাস দিয়ে দিয়েছে তোমরা জানো, এবং টপিক্স অ্যাসাইনমেন্টের টপিক্সও বোর্ড থেকেই দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা শুধু টিচাররা এখানে তোমাদেরকে গাইডলাইন দিব বা হেল্প করব কিভাবে করতে হবে, আর আমরা অ্যাসাইনমেন্ট সেগুলো মূল্যায়ন করার বিষয়টা তোমাদেরকে আমরাই দেখব, টিচাররা দেখব। তো যাই হোক, আমি আজকের এই ক্লাসটা হচ্ছে তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টের উপরে হবে। তোমরা জানবে তোমরা অ্যাসাইনমেন্ট ভিত্তিক যে ক্লাসের বিষয়টা সেটা তোমরা খুব নোটিস পেয়ে যাবে যে কোন চ্যাপ্টারের উপর। তো আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি যেহেতু ফার্স্ট অ্যাসাইনমেন্ট তোমরা ব্যবসায় উদ্যোগে পাবে অধ্যায় 1 আর 2 এর উপরে, তাই আমি এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে এখন কথা বলবো। অ্যাসাইনমেন্টে এখানে আমরা দেখছি যে আমাদের উপর যে নির্দেশনা এসেছে সেখানে যে তোমাদের প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়ের বিষয়ে বলা হয়েছে যে এই দুইটা অধ্যায় অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু। আর এখানে হচ্ছে যে কাজ যেটা হবে সেটা হচ্ছে ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা যেটা তোমাদের বইয়ে আছে সেই বিষয়টা সম্পর্কে তোমাদেরকে অ্যাসাইনমেন্টে উল্লেখ করতে হবে। তো আর যে বিষয়গুলো তোমার এখানে উল্লেখ করতে হবে, তুমি যে ক্রমবিকাশ সম্পর্কে লিখবে বা ব্যাখ্যামূলক বর্ণনা দেবে, তো এই জিনিসগুলো তোমাকে এই বিষয়বস্তুর ধারণা, সেখানে কি কি বিষয় উল্লেখ করতে হবে সেটা হচ্ছে যে বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা দিতে হবে। ওটা একটা ধারাবাহিকতা থাকবে প্রত্যেকটা বিষয়গুলো, যে বিষয়ের উপর ভিত্তি করে আমরা মূল্যায়ন করব। আমরা যে জিনিসটা তোমার খাতায় বা অ্যাসাইনমেন্টের খাতায় যেটা আমরা দেখব সেই জিনিসগুলো এখানে উল্লেখ করা হয়েছে। যে আমরা প্রথমে চেক করবো যে বিষয়বস্তু সম্পর্কে তোমার আইডিয়া আছে কিনা, সেই ধারণাটা আমরা দেখবো যে সেটা সঠিকভাবে লিখতে পেরেছো কিনা। তারপরে বিষয়বস্তুর ধারাবাহিকতা আছে কিনা, যে তোমরা খাপ ছাড়া কোনো লেখা আছে কিনা বা তোমাদের সৃজনশীলতার অভাব আছে কিনা। এরপরে ক্রমবিকাশের যে ছকটা তোমাদের বইয়ের মধ্যে একটা ছক আছে সেটা উল্লেখ করতে হবে। আমরা যদি বইটাতে চলে যাই, এই যে তোমাদের অধ্যায় 1 যে পেজ নাম্বার 3, এখানে এই যে ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশের কথা বলা হয়েছে। ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশের কথা যেহেতু বলা হয়েছে, এখানে ক্রমবিকাশের যে ধারাটা এটা তোমাকে ছক আকারে উল্লেখ করতে হবে, ছক হিসেবে দেখাতে হবে। এখন ছকটা তোমার হচ্ছে তথ্য যা দেবে সেটা অবশ্যই তোমার টেক্সট বইয়ের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। কোনো গাইড বই, নোট বই এগুলো ফলো করা যাবে না। যদি কোনো গাইড বই বা নোট বই থেকে কেউ তুলে দাও তাহলে সেই অ্যাসাইনমেন্ট বাতিল হবে, আবার নতুন করে অ্যাসাইনমেন্ট করতে হবে। কিন্তু তুমি চাইলে তোমার নিজের মতো করে তথ্য অ্যাড করতে পারো বা নিজের মতো করে সৃজনশীলতা এখানে তোমরা সৃজনশীল যে বিষয়টা বা সৃজনশীলতার যে বিষয়টা সেটা তোমরা এখানে চাইলে অ্যাড করতে পারো, যে নিজের মন থেকে বা নিজের সৃজনশীলতা থেকে, বুদ্ধি থেকে কিছু তথ্য অ্যাড করতে পারো। কিন্তু কোনো গাইড বই, নোট বই এগুলো আসলে ফলো করা যাবে না। এখানে আমরা উৎপত্তি ও ক্রমবিকাশের কথা যেটা বলা হয়েছে, যে মানুষের আমরা প্রথমে তোমাদেরকে যে এখানে বলেছে যে বিষয়বস্তুর ধারণার বিষয়টা উল্লেখ করতে হবে। যেহেতু ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের কথা বলা হয়েছে, প্রথমেই তোমাকে ব্যবসায় সম্পর্কে একটু তথ্য দিতে হবে। ব্যবসা সম্পর্কে তথ্য দেওয়ার পর এরপরে আমরা উৎপত্তি ও ক্রমবিকাশের বিষয়টাতে আসব।
তাহলে আমরা যেটা বলছিলাম যে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা যেহেতু ছকে প্রদর্শন করতে বলেছে, তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট বলেছে, তো প্রথমে তোমাকে আগে তো অবশ্যই একটু ব্যবসায় সম্পর্কে তোমার বেসিক যে তথ্য সেটা তোমাকে দিতে হবে। ব্যবসায়ের বিষয়টা একটু উল্লেখ, ব্যবসায় জিনিসটা কি সেটাকে উল্লেখ করতে হবে। তারপরে আমরা আসবো ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ক্ষেত্রে। আর একটা কথা যেটা আমি তোমাদেরকে বললাম যে কোনো গাইড বই, নোট বই থেকে তথ্য দেওয়া হলে সেটা বাতিল বলে গণ্য হবে। যেটা তোমার টেক্সট বইয়ে আছে সেটাই তুমি আরেকটু সুন্দর করে, আরেকটু কালারফুল করে তুমি চাইলে ইউজ করতে পারো, মানে তুমি প্রেজেন্ট করতে পারো। বইয়ে যেমন গদবাঁধা তোমার জাস্ট লিখে গিয়েছে, তোমরা চাইলে জিনিসটাকে আরও যতটা ক্রিয়েটিভ করতে পারো, আরও যতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারো। তো সেই বিষয়টাই আসলে, এটাই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। আর আরেকটা বিষয় যেটা কাভার পেজের কথা বলি, কাভার পেজে অবশ্যই লিখতে হবে তোমার নাম, রোল, শ্রেণী, তারপর কোন বিষয়ের উপর করছো, আর যে টপিকস, অ্যাসাইনমেন্টের টপিক্সের নাম তোমার হচ্ছে শিক্ষার্থীর নাম, রোল, শ্রেণী, বিষয়, ঠিক আছে, বিষয়ের নাম এবং অ্যাসাইনমেন্টের টপিক বা বিষয়বস্তু লিখতে হবে যে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা। এভাবে করে তোমার কাভার পেজটা করতে হবে, প্রথম পেজটা, ঠিক আছে। আর এরপরে তোমরা উৎপত্তি ও ক্রমবিকাশের বিষয়টা আনবে। যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায় কাকে, প্রথমে বলবে যে ব্যবসায় কাকে বলে, যে প্রাচীন যুগ থেকেই আসলে মানুষ ব্যবসায়ের বিষয়টা, ব্যবসার উৎপত্তি ছিল আসলে মানুষের, উৎপত্তির মূলে ছিল মানুষের অভাববোধ। তোমরা এখানে প্রথম থেকে কিছু ইন্ট্রোডাকশন চাইলে ব্যবহার করতে পারো। যে আমরা জানি যে ব্যবসায় উৎপত্তির মূলে ছিল আসলে মানুষের অভাববোধ। সেই প্রাচীন যুগ থেকে সৃষ্টির শুরুতে মানুষের, প্রাচীন যুগ থেকেই এই অভাববোধের তাড়নার কারণেই ধীরে ধীরে লেনদেন তৈরি হয় এবং সেই লেনদেন আস্তে আস্তে অর্থনৈতিক লেনদেনে রূপান্তরিত হয় এবং ব্যবসায়ের কি হয়, উৎপত্তি ঘটে। আমরা জানি ব্যবসায় বলতে আমরা জানি যে ব্যবসায় হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড যেখানে ঝুঁকি জড়িত থাকে, তো সেটাকেই হচ্ছে ব্যবসায় বলা হয়। এভাবে করে জাস্ট তোমার যে অনেক পেজের পর পেজ লিখতে হবে বিষয়টা কিন্তু তা না, সেটা হচ্ছে যে তোমার যথাযথ ইনফরমেশন তোমাকে উল্লেখ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে প্রথমে ব্যবসায়ের লিখবে যে ব্যবসায় হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড যেখানে ঝুঁকি জড়িত থাকে তাকে ব্যবসায় বলা হয়। আর ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়ের আসলে অন্য সব ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্যের কারণে ব্যবসায় অন্য সব পেশা থেকে আসলে আলাদা, কারণ এখানে ঝুঁকি আছে, এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষ ব্যবসায় পরিচালনা করে, এটি অবশ্যই একটি বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড হবে এবং এখানে আর্থিক মূল্য থাকতে হবে। জাস্ট অল্প করে ব্যবসায়ের একটা ধারণা তোমরা জাস্ট অল্প করে দেবে। এরপরে উৎপত্তির বিষয়টাতে আসবে, যে ব্যবসায়ের উৎপত্তির বিষয়টা, মূল যে বিষয়বস্তু সেটাতে আসবে। যে আমরা জানি যে প্রাচীনকাল থেকেই মানুষের ভেতরে একটা অভাববোধ ছিল, আর এই মানুষের অভাববোধ থেকেই আসলে ব্যবসায়ের উৎপত্তি। কারণ এই অভাববোধের কারণেই মানুষ লেনদেন করা শুরু করে, সেটা পণ্য বিনিময় থেকে শুরু হয়, পরবর্তীতে সেটা আর্থিক লেনদেনে রূপান্তরিত হয়। তো এইভাবে আমরা বলতে পারি যে ব্যবসাটার উৎপত্তি ঘটছে। তো ব্যবসায়ের উৎপত্তি ঘটছে এভাবে করে লিখে এরপরে তোমাদের বইয়ের যে অংশটুকু আছে 3 নম্বর পেজে, যে দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, বাবার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়ছে, ফলে দেখা যাচ্ছে ফলে শুরু হয় পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন ও পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও অনেক সময় দেখা যায় প্রয়োজন মেটানো যায়নি, ফলে দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্যের মুদ্রা, পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন হয়। এই যে উৎপত্তি মানুষের অভাববোধ থেকে যে ব্যবসায়ের উৎপত্তি হয়েছে, সেটা ধীরে ধীরে কী হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তরিত হয়েছে। প্রথমে এটা পণ্য বিনিময় আকারে ছিল, পরবর্তীতে সেটা আর্থিক লেনদেনে রূপান্তরিত হয়েছে। আর এই মানুষের চাহিদার ফলে, মানুষের অভাবের ফলে এই ব্যবসায়ের আওতা দিন দিন ব্যাপক আকার ধারণ করেছে। সেটা তখন পশু শিকার বা খাদ্যশস্য উৎপাদন বা পণ্য বিনিময়ের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকেনি। তখন তারা কী করলো, তারা আর্থিক মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে তারা মুদ্রা, কাগজি মুদ্রা, স্বর্ণরৌপ্য মুদ্রা, তারপরে হচ্ছে বিভিন্ন ধাতব মুদ্রার প্রচলন শুরু করে। তো এই উৎপত্তির কারণেই হচ্ছে, বা এই উৎপত্তি থেকেই আসলে মূলত ব্যবসায়ের ক্রমবিকাশটা আমরা কি করতে পারি, ক্রমবিকাশের বিষয়টা জানতে পারি। এবং এই উৎপত্তি হওয়ার পর এটা ধীরে ধীরে এই যে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে বিস্তৃতি, সেটা ক্রমবিকাশের এই ধারাকে আসলে প্রাচীন, মধ্য ও আধুনিক এই 3 পর্যায়ে বিভক্ত করা যায়। ঠিক আছে।
তার মানে ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে প্রাচীন, মধ্য, আধুনিক এই 3 পর্যায়ে বিভক্ত করা যায়। এরপরে এই যে ক্রমবিকাশের ধারার যে ছকটা, এই অংশটুকুই তোমাদের মূল অ্যাসাইনমেন্টের টপিকটাই হচ্ছে এই যে এই অংশটুকু, এই যে এইখান থেকে এই ব্যবসায়ের আওতা প্রকারভেদের আগ পর্যন্ত এই ছকটা, ঠিক আছে। এরপরে তোমরা এই ছকটা খুব সুন্দর করে উপস্থাপন করবে, যে প্রাচীন যুগ কে কত সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে পারো, যতটা প্রেজেন্টেবল করতে পারো সেটার উপর ডিপেন্ড করবে। প্রাচীন যুগের ক্ষেত্রে যে প্রাচীন যুগে মানুষ কি শুরু করেছে, প্রথমে পশু শিকার, মৎস্য শিকার, তারপর ফলমূল আহরণ করা, কৃষিকাজ করা, এরপরে কি হলো দ্রব্য বিনিময় বা পণ্য বিনিময় যেটাকে বলছে। যে আমরা জানি যে মানুষ প্রাচীন যুগে মানুষ যখন পশু শিকার করা, ফলমূল সংগ্রহ করতো, তখন দেখা যেত তারা এই এই যে তাদের কাছে যে জমাকৃত খাদ্য, তারা একে অন্যের সাথে লেনদেন করতো। কেউ হতো মাংসর বিনিময়ে ফল নিত, কেউ ফলের বিনিময়ে মাংস নিত, কৃষিকার্য করে যে শস্য উৎপাদন করতো সেই শস্যের বিনিময়ে কেউ হয়তো মাংস নিত। এভাবে পণ্যদ্রব্যের বিনিময় শুরু হয় কবে থেকে? প্রাচীন যুগ থেকে। এরপরে দেখা গেল এই প্রাচীন যুগে যে বিনিময়, এক পণ্যের বদলে আর এক পণ্য, এটা দেখা যাচ্ছে যে মূল্যায়নটা ঠিকমতো হচ্ছিল না। কিভাবে হচ্ছিল না? দেখা যাচ্ছে যে ফলের যে মূল্য আর মাংসের যে মূল্যের মধ্যে একটা পার্থক্য আছে। দেখা যাচ্ছে যে পরিমাণ এবং এটার মূল্যটা কি হতে পারে সেটা মেজারমেন্ট করাটা একটু কঠিন হয়ে গেছে, যখন কোনো বিনিময়ের মাধ্যম ছিল না, কোনো মুদ্রা ছিল না, কোনো টাকা পয়সা ছিল না। যে ফলের বিনিময়ে মাংস বা মাংসের বিনিময়ে, এখন 5টা ফলের বিনিময়ে কতটুকু মাংস পেতে পারে, অথবা কতটুকু 1 কেজি মাংসের বিনিময়ে কয়টা ফল পাওয়া যেতে পারে, বা এই যে মেজারমেন্ট বা এই পরিমাপ করাটা আসলে কঠিন হয়ে গেছে। প্রাচীন যুগে যখন পণ্য বিনিময় শুরু হয়, তখন এই পরিমাপটা আস্তে আস্তে কি একটা বিশৃঙ্খলা তৈরি করে। এই বিশৃঙ্খলার ফলে মধ্যযুগে এসে মানুষ চিন্তা করে যে না, বিনিময়ের মাধ্যম হিসেবে আমরা কোনো ধাতব মুদ্রা বা কোনো শামুক, ঝিনুক, কড়ি বা পাথর এগুলো ব্যবহার করা শুরু করলো। তারা কি করলো যে পণ্যের বিনিময়ে না করে তারা হচ্ছে এই ধাতব মুদ্রা, শামুক, ঝিনুক, কড়ি দিয়ে বিনিময় প্রথা শুরু করলো, যেটাকে আমরা এখন যেমন আমরা টাকার বিনিময়ে কিনি, যে আমরা দোকান থেকে যখন কোনো কিছু কিনতে যাই তখন সেটা টাকা দিয়ে কিনে নিয়ে আসি, তেমনি মধ্যযুগে এসেও মানুষ এই যে পণ্য বিনিময় প্রথার যে বিশৃঙ্খলা, এটা দূর করার জন্য তখন তারা বিভিন্ন বিনিময়ের মাধ্যম সম্পর্কে চিন্তা করা শুরু করলো। এবং সেই চিন্তা থেকেই তারা কি করলো, বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি ও পাথর ব্যবহার করা শুরু করলো। এছাড়া বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য, অন্যান্য ধাতব মুদ্রারও ব্যবহার করা শুরু করলো। তারপরে দেখা গেল যে আস্তে আস্তে একটু একটু করে ইম্প্রোভাইজড হলো। প্রথমে শামুক, ঝিনুক, কড়ি, পাথর এগুলো ব্যবহার করলো, কিন্তু এগুলো দেখা গেল যে খুব সহজেই নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, বা এগুলো দেখা যাচ্ছে মানে খুব একটা মূল্যবান কোনো কিছু হিসাবে আসলে গণনাযোগ্য নয়। তখন তারা কি করলো, মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য বা ধাতব মুদ্রা ব্যবহার করা শুরু করলো। বিভিন্ন ধাতব মুদ্রা, সোনার মুদ্রা বা রূপার মুদ্রা, বা আমরা রাজাদের আমলে বা প্রাচীন আমলে দেখতে পাই যে এই স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা, এইসব ধাতব মুদ্রা দিয়ে কাজ চালানো হতো। তারপরে এই মুদ্রা ব্যবস্থারও আস্তে আস্তে কি হলো, প্রচলন কমে গেল, কারণ মুদ্রার বিষয়টাও দেখা গেছে যে এখানে যথাযথভাবে সুফল বয়ে আনতে পারে না। এরপরে মানুষ কি করলো, কাগজি মুদ্রার কাছে চলে গেল, মানে কাগজ দিয়ে তারা টাকা তৈরি করলো। কাগজি মুদ্রা বলতে এখানে টাকাকে বোঝানো হচ্ছে। তো এই কাগজি মুদ্রার প্রচলন করলো। যখনই এই মুদ্রা ব্যবস্থার প্রচলন হয়ে গেল, সেটা শামুক, ঝিনুক, কড়ি থেকে সেটা কাগজের টাকায় রূপান্তরিত হলো বা কাগজি মুদ্রার প্রচলন হলো, তখন আস্তে আস্তে কী হলো, আস্তে আস্তে বাজার বা শহর সৃষ্টি হওয়া শুরু করলো। যখনই এই যে ব্যবসাটা আস্তে আস্তে কিন্তু স্প্রেড আউট হচ্ছে, যখনই এই যে মুদ্রা ব্যবস্থা চলে আসলো, তখনই কিন্তু ব্যবসাও কি করলো, ব্যবসা কিন্তু আরও বিশাল আকার ধারণ করলো, বিশাল আওতায় বিস্তৃত হলো, এবং যার ফলে কি হলো, বাজার সৃষ্টি হলো, অনেক বাজার তৈরি হলো। আর বাজারকে কেন্দ্র করে বিভিন্ন শহর তৈরি হয়ে গেল। বাজার ও শহরের সৃষ্টি হলো কবে, মধ্যযুগে। এরপরে কি করলো, মানুষ স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে ব্যবসায় সংগঠন করা শুরু করলো, বিভিন্ন ধরনের ব্যবসায় সংগঠন প্রতিষ্ঠা করলো। তাহলে এই গেল প্রাচীন যুগ আর মধ্যযুগ। এরপরে আধুনিক যুগের বিষয়টা তোমরা আনবে,
তোমরা চাইলে প্রতিটা পয়েন্টগুলোকে এক লাইন করে আবার একটু লিখতে পারো, বা আমি যেভাবে ব্যাখ্যা দিলাম এই তোমরা ছক করার পর এই ব্যাখ্যাগুলোও চাইলে অ্যাড করতে পারো। মানে বিষয়টা হচ্ছে যে যতটা সৃজনশীলভাবে, যতটা তথ্যবহুলভাবে তুমি বিষয়টাকে উপস্থাপন করতে পারো, অবশ্যই সেটা তোমার এই টেক্সট বইয়ের সাথেই সম্পৃক্ত হতে হবে। টেক্সট বইয়ের বাইরে থেকে কোনো তথ্য আনলে, কোনো গাইড বই, নোট বই থেকে বা কোনো জায়গা থেকে কপি করে, ঠিক আছে, নকল করে তুলে দিলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। সম্পূর্ণ নিজের সৃজনশীলতা দিয়ে করতে হবে। তারপরে তোমরা আধুনিক যুগে আসবে। আধুনিক যুগ লিখবে যে আধুনিক যুগ শুরু হয়েছে শিল্প বিপ্লবের সময়কাল থেকে। আর এই শিল্প বিপ্লবের ফলে কি হচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মানুষের উন্নয়ন হয়েছে। এই আধুনিক যুগে এসে ব্যবসায় শিল্প বিপ্লব হওয়ার পরই কিন্তু আসলে ব্যবসায়ের পুরো চেহারাটা চেঞ্জ হয়ে গেল। তখন মানুষ আস্তে আস্তে ফিল করলো যে না, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিরও উন্নয়ন খুব জরুরি দরকার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন খুব জরুরি দরকার। এরপর তারা কি করলো, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ ঘটালো, বড় বড় শিল্প কারখানা তৈরি করলো, বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা। যখনই শিল্প কারখানা তৈরি হওয়া শুরু হলো তখন কিন্তু উৎপাদনও কি বৃহৎ আকারে হওয়া শুরু করলো। আগে হয়তো মানুষ অল্প করে উৎপাদন করতো, কিন্তু যখন ব্যবসায় বিস্তৃত আকার ধারণ করলো, বিভিন্ন শিল্প কারখানা তৈরি করলো, তখন কিন্তু কি হয়ে গেল, উৎপাদন ও বন্টন ব্যবস্থাও আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগলো এবং বৃহৎ আকার ধারণ করতে লাগলো। এবং এই বৃহদায়তন ব্যবসায় বা শিল্প কারখানা পরিচালনা করার জন্য আর বৃহদায়তন ব্যবস্থা চালু করার জন্য কি করলো, ব্যাংক বিমা ব্যবস্থার সম্প্রসারণ করা শুরু হলো। যার ফলে কি ব্যাংক ও বিমা কি করলো, ব্যবসায়ের যত ঝুঁকি আছে, ব্যবসায়ের যত আর্থিক প্রতিবন্ধকতা আছে, এগুলো দূর করতে সাহায্য করা শুরু করলো এই ব্যাংক বিমা। ঠিক আছে, এগুলো ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ হলো। তারপরে আর্থিক লেনদেন সহজ করার জন্য, যাতে অর্থ চুরি না হয়, ছিনতাই না হয়, তখন আস্তে আস্তে ব্যাংক ব্যবস্থা কী করলো, এটিএম কার্ডের প্রচলন করলো। এটিএম কার্ড আমরা জানি, এটিএম কার্ড হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। এই কার্ডের মাধ্যমে কি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নগদ অর্থ তোমার তুলে নিতে পারো, বা এটিএম কার্ড থেকে তুমি চাইলে যে কোনো জায়গা থেকে কোনো কিছু কিনতে গেলে এটিএম কার্ড থেকে সরাসরি তুমি বিল পরিশোধ করে দিতে পারো, তোমাকে নগদ অর্থ বহন করার প্রয়োজন হয় না। আগে দেখা গেছে যে অনেক টাকা নগদ অর্থ সাথে করে অনেক টাকা বহন করতে গেলে ঝুঁকি থেকে যেত যে হয়তো চুরি ডাকাতি হয়ে যাবে, ছিনতাই হয়ে যাবে। এখন কিন্তু আর সেই ভয়টা থাকে না। আর কার্ডের বিষয়টা যেটা হচ্ছে যে কার্ডের ব্যবহারকারী ছাড়াও অন্য কেউ কার্ড সাধারণত ইউজ করতে পারে না, ব্যবহার করতে পারবে না, কারণ কার্ডের নির্দিষ্ট পাসওয়ার্ড থাকে, সেটা একমাত্র ব্যবহারকারীই জানে। এরপরে আবার কি হলো, আধুনিকতার একদম নতুন রূপ সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং প্রচলিত হলো। মোবাইলের মাধ্যমে তুমি ঘরে বসে তোমার সম্পূর্ণ ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারছো। আগে যেমন ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়া, টাকা উইথড্র করা, বা এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে পাঠানো, বা তোমার অ্যাকাউন্ট সম্পর্কে কোনো তথ্যের দরকার হলে এগুলো করার জন্য তোমাকে কী করতে হতো, সশরীরে ব্যাংকে যেতে হতো। কিন্তু এখন কি হলো, এই মোবাইল ব্যাংকিংয়ের ফলে কি হলো যে মানুষ অনেক সহজেই ঘরে বসেই সব কিছু তার অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য সে ঘরে বসে দেখতে পারছে। চাইলে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারছে, চাইলে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে নিয়ে গিয়ে বিল পরিশোধ করতে পারছে। তাহলে এই যে দেখো, বিশাল একটা জার্নি। এই বিশাল জার্নিটা আসলে মূলত কিন্তু এই যে ব্যবসায়ের যে উৎপত্তি, মানুষের অভাববোধ থেকে যে উৎপত্তি হয়েছিল ব্যবসায়ের, সেটাই কিন্তু মূলত ডালপালা, ওই যে ছোট্ট একটা বীজ বপন করা হয়েছিল মানুষের অভাববোধ থেকে, যে ব্যবসায়ের উৎপত্তি, যে বীজটা বপন করা হয়েছিল, সেটাই আস্তে আস্তে কি হলো, গাছ আকারে রূপান্তরিত হয়ে সেটা তার ডালপালা শাখা বিস্তৃত করে দিল। মানে আস্তে আস্তে প্রাচীন যুগে যখন মানুষ স্বল্প আকারে যে পণ্য বিনিময় শুরু করেছিল, সেটাই মধ্যযুগে এসে কি হলো, বিভিন্ন মুদ্রার প্রচলন করলো। আর্থিক প্রতিবন্ধকতা দূর করার জন্য বা বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রা ব্যবস্থা চালু হলো। আর এই মুদ্রা ব্যবস্থা চালু হওয়ার পর ব্যবসার সম্প্রসারণ হওয়ার কারণে বাজার তৈরি হলো, বাজারকে ঘিরে কি হলো, শহর সৃষ্টি হলো, আর নতুন নতুন কি হলো, ব্যবসা সংগঠনের উদ্ভব হলো। এরপরে আধুনিক যুগে এসে যখন শিল্প বিপ্লব হলো, এই শিল্প বিপ্লবের ফলে কি হলো, পুরো পৃথিবীতে এই শিল্প বিপ্লবের ফলে ব্যবসায়ের যে একটা চেহারা পুরো পৃথিবীর কাছে, সেই চেহারাটা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গিয়ে একটা নতুন রূপ তৈরি হলো, যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তা নিয়ে বড় বড় শিল্প কারখানা প্রতিষ্ঠা করে সেই শিল্প কারখানার অনেক নতুন উৎপাদন, বৃহৎ আকার উৎপাদন ও বন্টন ব্যবস্থার মাধ্যমে কি করা গেল, ব্যবসায়কে আরও সম্প্রসারণ করে বর্তমান পরিস্থিতিতে এখন ব্যবসায় চলে এসেছে। তারপরে এই ব্যবসায় কার্যক্রমকে সহজ করার জন্য, ব্যবসায়ীকে সাহায্য দেওয়ার জন্য ব্যাংক বিমা ব্যবস্থার সম্প্রসারণ হলো, যেন যে কোনো আর্থিক সমস্যা, যে কোনো ঝুঁকি সংক্রান্ত সমস্যা কি করতে পারে,
ব্যবসায়ী সহজে মোকাবেলা করতে পারে। তাহলে এই ব্যাংক ও বিমা ব্যবস্থা প্রচলন হলো। তারপরে ব্যাংক ও বিমা ব্যবস্থা কী করলো? এটিএম কার্ডের প্রচলন করলো, মোবাইল ব্যাংকিংয়ের প্রচলন করলো। তাহলে এইভাবে হচ্ছে এই তোমার বিষয়গুলো, এই আধুনিক যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগের বিষয়গুলো তোমরা ছক আকারে উল্লেখ করতে হবে। ছকের সাথে তোমরা চাইলে আরও, এই যে আমি ব্যাখ্যাগুলো দিলাম বা তুমি তোমার ব্যাখ্যা অনুযায়ী তুমি চাইলে আরও কিছু বিষয় অ্যাড করে দিতে পারো। এটা সম্পূর্ণ তোমার তোমার পার্সোনাল চয়েস। এখানে আসলে কোনো জোর জবরদস্তি বা কোনো কিছু না, মানে এখানে জাস্ট সৃজনশীল একটা কাজ। অ্যাসাইনমেন্টটা হচ্ছে একটা সৃজনশীল মূল্যায়ন হবে, তোমার সৃজনশীলতাটা মূল্যায়ন হবে। কিন্তু তথ্য সব অবশ্যই তোমরা বই থেকে নিবে, বইয়ের বাইরে তথ্য তোমরা কোনো জায়গা থেকে নকল করে তুলে দেবে না। তোমরা তোমাদের নিজের কথা নিজের ভাষায় তোমরা উপস্থাপন করবে, ঠিক আছে? আর তোমাদের তোমরা সিলেবাস পেয়েছো কিনা জানি না, যে তোমাদের কিন্তু 7টা অধ্যায় আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, একদম 1 থেকে 7 পর্যন্ত, মানে প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি থেকে বাংলাদেশের শিল্প পর্যন্ত হচ্ছে তোমাদের আছে। এইগুলোর উপরেই ঘুরে ফিরে তোমাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। যখন যে অ্যাসাইনমেন্টটা আসবে সেই সম্পর্কে আগেই আমাদেরকে অবহিত করা হবে এবং আমরা তোমাদেরকে অবহিত করব, এবং আমরা চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে সাহায্য করে, তোমাদেরকে গাইডলাইন দিয়ে এই কাজগুলোকে সঠিকভাবে করা যায়। তো তোমরা এই অ্যাসাইনমেন্টের এই বিষয়গুলো আমি বলেছি যে কাভার পেজ উল্লেখ করতে হবে। কাভার পেজে নাম থাকবে, শিক্ষার্থীর নাম, রোল, শ্রেণী, বিষয়ের নাম এবং বিষয়বস্তুর নাম। তোমার যে অ্যাসাইনমেন্টের টপিক সেই নামটা, যে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা, এটা হচ্ছে তোমার বিষয়বস্তু, ঠিক আছে? ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা, এটা হচ্ছে তোমার বিষয়বস্তু। ব্যবসায় উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা, এটার এই বিষয়টা থাকবে। আর তার সাথে তোমরা আমার ক্লাসটা, ভিডিও ক্লাসটা দেখবে, দেখে এখান থেকে যদি যে মনে হয় যে মিসের কিছু কথা আমরা অ্যাড করতে চাই বা নিজের কথা অ্যাড করতে চাই, সেগুলো এর সাথে অ্যাড করবে। আর চার্টটা যত সুন্দর করে, বড় করে, সুন্দর করে উপস্থাপন করতে পারো, পরিষ্কারভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, কাটাছেঁড়া করবে না, একদম নিট অ্যান্ড ক্লিনভাবে চেষ্টা করবে করার জন্য। আর চার্ট করবে, যে চার্টের বক্সটা অবশ্যই পেন্সিল দিয়ে করো, কারণ কলম দিয়ে করলে দেখা যাবে যে কালি ছড়িয়ে যাবে, লেপটে যাবে, হয়তো এরকম হতে পারে, তখন সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তাই চার্টটা করলে চার্টটা অবশ্যই পেন্সিল দিয়ে এঁকে নেবে। তো আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। এটা তো প্রথম অ্যাসাইনমেন্ট, একটু হ্যাপাজার্ড লাগবে, একটু মেসি হবে বিষয়টা। আস্তে আস্তে যখন এই 1টা 2টা হয়ে গেলে দেখবে যে তোমরা বুঝে ফেলেছো যে কীভাবে করতে হবে, ঠিক আছে? তো এছাড়াও যদি তোমার কোনো সাহায্য দরকার হয়, মেসেঞ্জারে আমাকে অবশ্যই নক করবে। আমি যতটুকু সম্ভব তোমাদেরকে, যত তাড়াতাড়ি সম্ভব আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো, আজকের এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে? তো ভালো থেকো।